বিধানসভানি 2024-25 রাং বিশিনি কারিজাকমা বাজেট ন চাজাকলিয়া এলপি জিতেন্দ্র চৌধুরী বাজেট অধিবেশনী সালনি সাল তাং সাল বাজেট ন তুই কক সাতানি এলপি জিতেন্দ্র চৌধুরী সাইখানা রখা হাসতে হাপাংনি जुदा जुदा तां बेदेगो गोबांमा बुकचा आचुकथाय तंगो आबाय बाक्सा बिसे बुरुम बुरुम हासते हापां 50,000 सेबक रिनानि कक रिखा फियाबा रेलिया बते बसाका 10,323 न संविधान तबुई बरं न चाकरि रिनानि कक रिमानि आबो हासते हापां सुपुंलिया हनै बाजेट अधिवेशन चाचके आंगमानि तुई खुक खेंका एलपी जितेंद्र चौधरी बेसियर 2011-12 ধরা যায় যেটা ছিল 6.4% 2004-5 থেকে 2013-14 অর্থাৎ বর্তমান যে কেন্দ্রীয় সরকার আসার 10 বছর এটা এখন দাঁড়িয়েছে 5.1% 14-15 থেকে 2024-25 ইংরেজি কত হচ্ছে তো এখন যেরকম ভাবে বিকশিত ভারত করার চিন্তা যদি বলা হচ্ছে যদি পেস অফ গ্রোথ এটা বিগত দরপত্রে নেমে যায় স্বাভাবিকভাবেই অনেক বড় বড় প্রচার হতে পারে রেফারি হতে পারে কিন্তু বাস্তবে তার প্রতিফলন যে হচ্ছে না এটা আমরা বহু ক্ষেত্রে দেখছি যেমন যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি যেখানে এই ডেভেলপমেন্ট সিনারি তার সেক্টর পারফরমেন্সগুলো অত্যন্ত নৈরাশ্যজনক যেমন সেকেন্ডারি সেক্টর ইন্ডাস্ট্রি এবং লাইট এটা 7.6% থেকে নেমে 5.1%। বিজনেস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র এটা 7.3% থেকে 5.4% যার প্রভাব যে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের তার যে গ্রহণযোগ্যতা বা আমাদের শেয়ার আমরা যতই নিজেদেরকে বলি আমরা বিশ্বগুরু হয়ে গেছি ফার্স্ট এড গ্রেড অর্থনীতি এক্সেট্রা এটা মোটে শুধু একটা উদাহরণ আমি দিচ্ছি যে 2 এপ্রিল 2014 বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার সময়তে তার একটু আগে $1 তার টাকায় ভারতীয় মুদ্রায় তার মূল্য হল 59 টাকা 65 পয়সা। 13 মার্চ 2025 তারিখে এখন দাঁড়িয়েছে 87 টাকা 08 পয়সা। কোথায় ছিল 59 টাকা বা 60 টাকা, এটা এখন 87 টাকা। আমি কথাটা বললাম এই কারণে যে এতে আমাদের যদি টাকার দাম এত নেমে যায়, ডলারে কিনতে গিয়ে যদি আমাদের বৈদেশিক যে এই ফরেন মানে সেক্টর থেকে আমরা নেমে যায় তাহলে যে দেশের অর্থনৈতিক স্থিতি কোথায় থাকবে এবং গত 5 মাস সময়কালে কিভাবে আমাদের টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ 1,12,000 কোটি টাকা নেমে গেছে। আমাদের দেশ থেকে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে। তো এই যে এই তথ্যগুলো আজকে সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, IMF আর বহু আন্তর্জাতিক সংস্থা যেগুলো থেকে আমরা রিপোর্ট করি আজকে তারা আমাদের দেশের অর্থনৈতিক ইতিহাস দেখাচ্ছে। স্যার 2025-26 সালের যে বাজেট পেশ হলো এই বা প্রত্যেক বাজেটের আগে একটা অর্থনৈতিক প্রতিবেদন পেশ হয়, ইকোনমিক সার্ভে রিপোর্ট। সে সার্ভে রিপোর্ট অনুযায়ী বলছে 90% অফ দি ইন্ডিয়ান পপুলেশন তারা তাদের ন্যূনতম অর্থ
অর্থাৎ যেটা না কিনলে না তার বাইরে অতিরিক্ত কিছু কেনার ক্ষমতা রাখছে না। এবং এমনকি নীতি আয়োগ আমাদের প্রধানমন্ত্রীর যে খুবই আদরের বা খুবই যত্নের সংস্থা, তার সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট 35% মহিলা তারা ব্যাংক থেকে ঋণ দিতে বাধ্য হচ্ছেন তাদের স্বর্ণালঙ্কার ব্যাংকে বন্ধক নিয়ে। তো কি অবস্থা হলে পরে আম জনতার চেহারা পাবে। কিন্তু অন্যদিকে আমরা কি দেখছি যে 2014 সালে আমাদের দেশে যতজন বিলিয়নিয়ার $100 কোটি মালিক, একদিকে যখন দায়িত্ব নিচ্ছে, ক্রয় ক্ষমতা নেই, এই অংশের সংখ্যা বাড়ছে, অন্যদিক থেকে যে বিলিয়নিয়ার 100 জন ছিল 2014 সালে, এটা ফরবেস ম্যাগাজিন 2024-এর রিপোর্ট অনুযায়ী এটা এখন মোট 200 একদিকে বাড়ছে বিলিয়নিয়ার, আরেকদিকে বাড়ছে মিলিয়নিয়ার, অর্থাৎ সর্বসম্পন্ন মানুষ। আজকে দেশের এই চেহারা কেননা যে আমাদের অর্থনীতি ভালো চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অতি সম্প্রতি আমাদের দেশের এই বর্তমান সরকারের সাথে বা আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার এই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধুত্ব, মাই ডিয়ার ডোনাল্ড বলে ডাকে। আমেরিকা থেকে হাউডি মোদি অনুষ্ঠান হয়, দেখা গেল আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দেশে থাকাকালীন আমাদের ভারতীয় নাগরিক এদেরকে হাতে পায়ে মরে বেঁধে যে মাল বহন করা ট্রেনে বুঝে পাঠানো হয়। আমি প্রাথমিকভাবে এটা বললাম যে আমাদের এই চিত্র এ থেকে বেরিয়ে আসতে গেলে পরে যে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আমাদের যে সহযোগিতা চাই, কিন্তু আজকে দেশে যে নীতিতে অর্থনীতি চলছে সেই নীতিতে দেশ যেমন তার অর্থনীতি বিকশিত হচ্ছে না, স্লোগান দায়ী থাক, আর রাজ্যগুলো তারা যদি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই পথ অনুসরণ করে তাহলে তার রাস্তা তার গতিমুখ তাই হবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে সব ডিপার্টমেন্ট কথা বলবো না, যে সমস্ত ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট, মাননীয় অর্থমন্ত্রী বহু খেটে খুঁটে তার টিম সহ সেখানে কিছু চিঠি ফোটা দেওয়ার চেষ্টা করেছেন। আমি সম্পর্কে বলতেছি যে এতে আমাদের মতো রাজ্যে বা ভারতবর্ষের অন্য রাজ্যেও সেখানে বিকাশ সেরকম যে এই বাস্তবিক কিছু আশা করতে পারি। যেমন আমাদের দেশকে যেমন বলা হয় আগ্রারিয়ান, আমরা আগ্রারিয়ান কেন বলি আমরা? কারণ যে স্বাধীনতার একটা বছর বাদেও, স্বাধীনতার প্রাককালেও বা স্বাধীনতার প্রাক এই একদম জন্মলগ্নে তখনও আমাদের দেশের জিডিপির মোর দেন 50%, প্রায় 60% এটা আসতো যে আপনারা একজন কর্মচারী কিভাবে পাঠাচ্ছেন। This leads to salary inflation of 50,200 to 10,470 per month for a group D employee, 3600 থেকে 19,300 group C employee, 4,280 থেকে undergraduate teacher তাদেরকে মিনিমাম 5,460 টাকা করে, এবং যে গ্রাজুয়েট টিচার তাদেরকে 7,500 থেকে প্রায় 26,700 টাকা করে আপনারা পাচ্ছেন। অ্যাকর্ডিংলি যে গ্রুপ বি এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে তো এইভাবে বুঝাবুঝি দিয়ে যতই সুগার মানে কোটটা এতে হবে, তারপরে স্যার আপনাদের এই যে এই সরকার সংগ্রহে ভালো ভালো নাম দিয়ে জল জীবন মিশন, হ্যাঁ
আপত্তি নেই, আপত্তি হলো সেদিন কুমারবাড়ি ব্লকে একজন প্রেগনেন্ট মহিলা বলছে 200 টাকা এক কলা জল কিনতে হচ্ছে। এবং এখানে
যে ইনক্রিজ দেখানো হয়েছে 16.61 কি হিসাবে যে গত বছরের বি হিসাব এটা অ্যাকচুয়ালি হিসাব করতে হবে রিভার্স এস্টিমেট এবার 2024-25 একটু আগে যে অ্যাপ্লিকেশন হয়ে গেল আপনি যদি সেটাকে ধরেন তার সাথে যদি অ্যাড করেন ইনফ্লেশন তাহলে বাজেট গেল বছর থেকে মাত্র 7.02% হচ্ছে। আমি কথাটা বলছি কেন কদিন আগে আবার জানি না পরিষদের মন্ত্রী আরো জবাব দেবেন কিনা তিনি পত্রিকাতে দিচ্ছেন একদম যে বাম জমানাকে তখন টাকাই বাড়েনি কিছুই বাড়েনি আমি হিসাব দিচ্ছি তিনি বলছেন 1963 থেকে যে বাড়েনি স্যার 1963 থেকে না সবটা বলবেন অনেক সময় লাগবে ঠিক আছে শুনুন শুনুন প্লিজ শুনুন শুনুন আমি এসে তার ইয়েদিকে আসছে শেষের দিকে এসে 2011 সেখানে যেখানে 2011 থেকে ভারতে লেফটেন্যান্ট আমলে 42.80% রয়েছে তারপর 2013 এসে 15.97 রয়েছে 2014 এসে 31.68% রয়েছে whereas from 2021 to 2022 কত রয়েছে only 6 point আজকে স্যার আজকে যে এই যে জব আপনারা জব সম্পর্কে বলছেন যে আপনাদের যে প্রতিশ্রুতি ছিল সে 18 দিন প্রথম বছরে 50,000 চাকরি তারপর আজকে স্যার আপনাদের বাজেট একটা গ্ল্যান্স 2018-19 এই গভর্নমেন্ট আসার পর যে প্রথম যে বাজেট পেশ করা হয়েছে সেই সময়তে তদন্ত হয়েছে আজকের তারিখ দেখে পরে তখন থেকে প্রায় 30,000 সেখানে এই কর্মচারী সেখানে বলা গেছে সব লাগবে স্যার এই জায়গায় এই বাজেটে এই কর্মসংস্থান শক্তির সেখানে কোনো উল্লেখ সেখানে নেই কোনো চেষ্টা সেখানে নেই তো এই জায়গাটা আমরা কিভাবে বলি যে আপনারা যে 1 জানুয়ারি 2018 আপনাদের তথ্য দিয়েছে তখন যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা 1,13,852 অনিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা 40,368 অল্প 1,58,220 আজকে এই যে তথ্য দেওয়া হলো এখানে 1 জানুয়ারি 2025 মানে অর্থাৎ এই জানুয়ারি মাসে যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা কত 1,02,372 আর অনিয়মিত দেখানো হয়েছে 40,779 তার মধ্যে আছে কন্ট্রাক্ট আউটসোর্স এগুলো তো সেরকম ভাবে পেরোল থেকে না কন্ট্রাক্টর থেকে পয়সা থেকে নেয় তার মানে কি পার্মানেন্ট কি ইরেগুলার সমস্ত ক্ষেত্রে আজকে তারা রিপ্লাই করছে যার কারণে এই ডিপার্টমেন্ট থেকে বহু মাইগ্রেন্ট লেবার যাচ্ছে ত্রিপুরাতে এবং এই বেঙ্গালুরু হায়দ্রাবাদ অন্য জায়গায় গিয়ে পরিচিত জায়গায় সেক্টর ভাষা খানা সংস্কৃতি মেলে না
ঠিক মতো কি বলে মজুরি পায় না, নানা ধরনের সম্পর্কে তারা ফিরছে। অথচ ছাড়া দেখুন এই সময়ে যে আপনারা বাজেটে দেখেছে রিটায়ার কর্মচারীর সংখ্যা দেওয়া হয়েছে 18-19-এ 3828, 2018-19 থেকে শুরু করে আজকে 2025-26-এ যে লেটেস্ট দিয়েছেন 4770, অল টুগেদার আপনাদের এই 7 বছরে 35,853 জন সরকারি কর্মচারী তারা রিটায়ার হয়েছে। আর আপনারা যে করেছেন কত জন? 13,000 সামথিং। কোথায় আপনাদের 50,000, কোথায় আপনাদের লাখ লাখ, কোথায় আপনাদের মিস করে চাকরি? এইভাবে আজকে এবার শেষ করতে হবে। এবার 55 মিনিট হয়ে গেছে, এবার শেষ করতে হবে না। ঠিক আছে, 10 মিনিট, 10 মিনিট আসলে 10 মিনিট। আরে বন্ধুরা বলবেন না স্যার, একটা কাজ করে একজন বলেন না, উনি বলছে বিরোধীদের দরকার আমাদের বিজেপি যারা আছে একজন পুরোটাই দিয়ে প্লিজ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রেজিস্টার করেছে এবং রাজ্য সরকারি তার প্রিমিয়ার মধ্যে এতে রেজিস্ট্রেশনের সংখ্যা মানিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ক্লেমস? এর আগে সেশনপতিও মাননীয় এই কৃষিমন্ত্রী বারবার বলছিলেন যে এই যে ফসল বীমা যোজনাতে এত কৃষক যে তাদের রেস্ট্রিকশন এই গেল বিধ্বংসী বন্যা এর আগেও হয়েছে, কতজন কৃষক তার ক্লেমস পেল তার হিসাবটাও দিন। কিন্তু সেই বেলায় ডিপার্টমেন্ট ইজ টোটালি সাইলেন্ট। কিন্তু বীমা কোম্পানি, কৃষি প্রাইভেট কোম্পানি প্রিমিয়াম হিসাবে কোটি কোটি টাকা নিয়ে গেল সেন্টার থেকেও স্টেট থেকেও, বাট দি ফার্মার্স এরা পেল না। সে অর্থ আসলে পরে আমাদের কৃষিতে বিনিয়োগ হতো, এটা আসলো না। তারপর শুধু একটা না, এরকম আরো বেশ করে দেখলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে মুখ্যমন্ত্রীর নামে একটা যোজনা ঘোষণা করেন, মুখ্যমন্ত্রী শস্য সমলা যোজনা। আর মুখ্যমন্ত্রীর নামে যদি গোটা বাজেটটাই সেভাবেই পরে যদি আরো বেশি এই ক্ষেত্রে বহুমুখী সুবিধা দেওয়া হয়, আপনার থাকার কথা না। কিন্তু এই টোকেন ইসলামে কি লাভ? এটা তো ওয়ান কাইন্ড অফ মিসইউজ, ডাইভারশন। এরকম ভাবে শুধু এগ্রিকালচার না,
বহু ক্ষেত্রে এগুলো ঘটনা হচ্ছে। তারপর তার লাইফ ফিশারিজ এবং ইয়ার আমি এখানে বেশি বলবো না, শুধু একটাই বলবো, এর আগেও সম্ভবত গেল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি তুলেছিলাম আমাদের রাজ্যে ফিশ ব্রিডিং এর জন্য বা পিসিকালচারের জন্য ছোট ছোট সমস্ত জলাশয়, সবচেয়ে বড় জলাশয় হলো আমাদের দমগুট যে জলাশয়, ওটা একটা প্রাইভেট কোম্পানি এসে লিজ আউট হয়ে গেল বেশ কয়েক বছরের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ফিশারি মিনিস্টারকে, তিনি সমগ্র পরদিন না তারপর দিন জবাব দিয়েছেন। আমি খবর নিয়েছি, বলছি যে এটা যেহেতু এডিসি কে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, এডিসি এই বিশাখাপত্তনের কোনো একটা কোম্পানির সাথে করে তাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এডিসি also ours and spirit also exists. এডিসি কাজটা করেছে, এটা কোনো অন্যায় কিছু না। এত বড় জলাশয়, এত বড় তার পটেনশিয়াল, এটা কি শর্তে কিভাবে ওখানে গেলে বিষয়টা শোনা যায় যে না সেখানে সে কোম্পানিটা নানাভাবে দাবি করে প্রতিবন্ধকতা তৈরি করছে। তো এই জায়গাতে এগ্রিকালচার রাজ্যের তার কোনো ভূমিকা থাকবে না। আমি বাস্তবিকতার কথা বলছি না, এডিসিকে সহযোগিতা করার জন্য, এবং এরকম একটা বিশাল একটা নেই ফিশারি হতে পারে, চলে গেল বলেন না আমরা চলে গেছি। কেন অপোজিশন বলবে আমরা এটাই ভিডিও, ভিডিওটা এটাই হয়েছে। আপনি যখন আসছেন গত শুক্রবার এখানে একটা ইয়ে ছিল, প্রাইভেট রেজুলেশন ছিল, আপনারা তার দুটি শব্দ শুনেই তেলে বলে চলো কথা বলতে দিলেন। কি বলছেন সেটাও আপনাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি, যে আপনারা বিষয় যখন বলছেন আপনাদের দেশের বড় বড় যারা আপনি কার কোশ্চেন শুনেছেন, আপনি না শুনতে হবে না। তো তখন যে বলেছেন আপনারা প্রথম মন্ত্রিসভাতেই 200 ম্যান্ডেটস 340 টাকা করে প্রথম মন্ত্রিসভাতে, সে বিলিগুলো আপনাদের দেওয়া প্রিন্ট আছে। কিন্তু আজকে ঘটনা আজকে আমার এটা মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্টের ওয়েবসাইট থেকে যেখানে একটা সময়েতে বরাদ্দ এবং ম্যান্ডেটস 94 দিন, 80 দিন, 75 দিন, 72 দিন ছিল আপনাদের সময়তে। এখন এসে এটা 60, 63, 59 এবং ম্যান্ডেটসের ক্ষেত্রেও যেখানে এক সময়তে 5 কোটির উপরে হতো, এখন নেমে গিয়ে 18-19-এ 2 কোটি 52 লাখ, 2 কোটি 89 লাখ। স্যার এখনো অনেক না অপোজিশন লিডার অলওয়েজ না তাকে সম্মান দিতে হয়। ডিসিপ্লিন কনভেনশন আপনারা থেকে আপনি এখানে থেকে কথা বলেছেন, আপনি 5 মিনিট আপনাকে এক বলেছেন হবে এক করতে করতে হবে না দেব না 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 এগুলো দিতে হবে হবে না করতে দেব না হবে হবে অবস্থা পারবে না করতে আমি 5 মিনিট আমি আপনাকে না বলতে আরে আপনার হুঁশিয়ারি চলবে সবটাই আপনি 5 মিনিট চাইবে স্যার। তো সেই থেকে আজকে আপনাদের কোথায় কেন আজকে এই রেগাল করতে এবং সেগুলো কিভাবে হচ্ছে জেসিবি দিয়ে
মেশিন দিয়ে কাজ না করিয়ে আর যার চেহারা আজকে বিভিন্ন জায়গাতে ব্লকে তালা পড়ছে, নানা জায়গাতে বিক্ষোভ হচ্ছে, আজকে কোন জায়গায় নিয়ে গেছে? স্যার আপনারা বলছেন যে পঞ্চায়েত নাকি বহু পুরস্কার, আমি শুধু একটা উদাহরণ দেব। দক্ষিণ ত্রিপুরার উপায়সরী ব্লকের দক্ষিণ মনোমঙ্গল নাকি বেস্ট উমেন মহিলা পরিচালিত পঞ্চায়েত। আর গত 5 বছর ভিলেজ কমিটি নির্বাচনী হল, নির্বাচিত কমিটি নেই, আর উমেন পরিচালিত পঞ্চায়েত প্রথম পুরস্কার পেয়ে গেল মিশন লেভেলে। তাহলে বাকি পুরস্কারগুলো কিভাবে হতে পারে? এটা না, সবটাই এটাই তো সন্দেহ জায়গায়, যেখানে নির্বাচিত পঞ্চায়েত থেকে 5 বছর হয় না, আর সেটা তাদের বেস্ট উমেন পঞ্চায়েত পেয়ে গেল। তো বাকি পুরস্কারগুলো সম্পর্কেও যে কি হতে পারে আজকে এটা পুরস্কার বোঝা যায়। স্যার জেলা ভিত্তিক বিভিন্ন সেক্টর, সরকারি হোক বেসরকারি হোক, তার কত অংশগ্রহণ আছে। সরকারি স্কুল, বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, রিকগনাইজ স্কুল, সবগুলোতে কত টিচার আছে তার হিসাব বিকাশ উদাইশ থেকে পাওয়া যায়, তাদের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। সেখানে যে অল ক্যাটাগরিজ অফ সাস যে টিচার্স, সরকারি ভাবে বেসরকারি ভাবে, এইডেড আনএইডেড, 2017 সাল 2024 সাল, আমি দুটা ভিত্তি বছর বলারই কারণে, কেননা 2017 সাল হল আজকে যে সরকার আছে তার ক্ষমতা দখলের আগে বছর, 2024 সাল মানে গেল বছর লেটেস্ট। সেখানে 2017 সালে এই যেখানে টিচার ছিল 48,780 altogether। 2024 সালে যে লেটেস্ট উদাইশের যে ওয়েবসাইটে মিলেছে 37,244। এই সংখ্যার মধ্যে প্রাইভেট স্কুলের বহু টিচার, এরা ভলান্টিয়ার টিচারও আছে, তারও আছে, ঠিক আছে, টিচাররা। অর্থাৎ সেখানে এই বছরটার মধ্যে এই টিচার গ্যাপ হলো 11,536। তাহলে 1700 থেকে 2024 সাল কত বছর? 7 বছর, প্রায় 8 বছর। এই সময় থেকে আমাদের সংখ্যা বেড়েছে না কমেছে? আমাদের পপুলেশন, স্টুডেন্ট পপুলেশন নিশ্চয়ই বেড়েছে, কিন্তু কি দেখা যাচ্ছে? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, টিচার রিক্রুটমেন্ট হয় না। এটা শুধুমাত্র প্রাইমারিতে না, হাই স্কুল, সেকেন্ডারিতে না, এটা একদম এই কলেজগুলোতে, ইভেন মহারাজা বীর বিক্রম যে ইউনিভার্সিটি, সেখানে কিন্তু সেই জায়গাতে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুল আছে, প্রাইমারি, এসপি, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি কলেজ, ইউনিভার্সিটি, ওইখানে এই ফ্যাকাল্টি আমরা দিলাম না। নতুন কেটি টেকনিক্যাল ইউনিভার্সিটি, আবার উমেন ইউনিভার্সিটি, আমাদের দেশে অন্য জায়গাতে উমেন ইউনিভার্সিটি নেই কথা বলছি, আছে, দু একটা আছে, আমি করতে রেখেছি, কিন্তু সেরকম প্রমিনেন্ট নেই। প্রাইমারি স্তরে ঠিক আছে, গার্লস স্কুল দরকার, ইউনিভার্সিটি স্তরে প্রাপ্তবয়স্ক বয়স্কা ছেলে মেয়েরা এরা মিঙ্গল হয়ে আরো বেশি কিভাবে সমাজকে জানবে, রাজনীতি, অর্থনীতি সব জানবে। এই জায়গায় যেখানে আমাদের ঘাটতি আছে, এটা দিকে না তাকিয়ে হাজার হাজার টিচার, শত শত প্রফেসর, প্রিন্সিপালের পোস্ট ভ্যাকান্ট দেখে, এটা তো এক ধরনের কি কসমেটিক, ওই মানে কি বলে সাধারণ স্নো পাউডার দিয়ে খানিকের জন্য বাইরে সৌন্দর্য দেখা, এতে কি
সে মানুষটা প্রকৃত সুন্দর হবে, তার সে সৌন্দর্য থাকবে। আমি বলবো প্রবীণের সাথে প্লিজ এগুলো দেখুন। ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস আমি আগে স্যার শুরুতে এটা মাননীয় অর্থমন্ত্রী তৃতীয় বাজেট, অবশ্যই প্রথমে একটা ধন্যবাদ আমি দেব যে গত দুটা বাজেটে শুনেছি অন্তত এই বাজেটে যে এই রোগ সারাই করতে গেলে রোগীদেরকে অনেক মানে এত ট্যাবলেট খাওয়াতে অন্তত তিনি চেষ্টা করেছেন তার উপর একটা মিষ্টির প্রলেপ দিয়ে কিভাবে ত্রিপুরা এই আগামী দিনের এর জন্য জনগণের জন্য কিছু করা যেতে পারে চেষ্টা করছেন, অবশ্যই ধন্যবাদ। কিন্তু স্যার অবশ্যই এটা আমরা বিরোধী বেঞ্চে আছি বলেন নয়, সামগ্রিকভাবে রাজ্যের বিকাশ আমাদের সবাই আমাদেরও দায়িত্ব। তো সেদিক থেকে এই বাজেটের যে অ্যালোকেশন বা তার যে দিশা সেগুলো যেভাবে আমরা দেওয়া হয়েছে এবং এটা লক্ষ্য করে এসেছি বিগত 60 বছর, সে অভিজ্ঞতা থেকে আমরা আমাদের যে কনস্ট্রাকটিভলি পজিটিভলি আমাদের সাজেশন করে রাখবো। ট্রেজারি বেঞ্চ এটা কতটুকু গ্রহণ করবে এটা তাদের ব্যাপার, আশা করি তারা নিশ্চয়ই যে সিনসিয়ারলি কনসিডার করতে চেষ্টা করবে। এই বাজেট ভাষণ শুরু করতে গিয়ে স্বাভাবিকভাবে সংগতভাবে মাননীয় অর্থমন্ত্রী সারা দেশের কথা, আমাদের ইউনিয়ন বাজেটের কথা এবং গত 11 বছর ধরে দেশের অর্থনীতির কথা কিছু বলার চেষ্টা করেছেন। আমিও শুরুতে এগুলো দিয়েই একটু উল্লেখ করতে চাই, কেননা তার প্রকৃত চিত্র যদি বলা না হয়, দেয়া না, তাহলে কেন এই সংকট আছে, কেন এই যে সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাজেট যেগুলো প্রস্তাব করা হয়েছে এটা সেভাবে না হয়ে আরো বেশি যে জনমুখী, আরো বেশি ইনক্লুসিভ হওয়া উচিত, এ কথা বলা দরকার। স্যার, আমাদের দেশের সরকার দেশটাকে এগিয়ে যাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করছে, এতে কোনো আপত্তি নেই, এটা আমাদের সবাই। কিন্তু আমরা কি চিত্র দেখছি যে যেমন এই দেশের যে রিয়েল জিডিপি গ্রোথ বিভিন্ন কালাম তারা বলছেন যে আমাদের সিলেবাসগুলোই এমনভাবে তৈরি হচ্ছে, এটা জব ওরিয়েন্টেড না, শুধু ডিগ্রি ওরিয়েন্টেড। ডিগ্রি বিয়ের বাজারে জামাই লেখাপড়ার কথা আছে, ডিগ্রি আছে, একটা সময় প্রয়োজন ছিল, কিন্তু এই ডিগ্রি দিয়ে কোনো কাজ পাওয়া যায় না, সরকারি কাজ তো পাওয়া যায় না, বেসরকারি কাজ পাওয়া যায় না। আজকে এই যে মাল্টিটাস্কিং এখানে একটা শব্দ ইয়ে হয়েছে, একটা ক্লাস 4 চাকরি, এই জিআরবাটিলা এর মাধ্যমে রিক্রুট করা হয়, কিছু লোক অফারও পেয়েছে। কি দেখেছি আমরা? পোস্ট মাল্টিটাস্কিং যে পোস্ট গ্রাজুয়েট ছেলে নিয়ে এলএলবি, এমটেক করা, পিএইচডি, এরা নিয়ে মাত্র হচ্ছে গিয়ে গ্রুপটি মাল্টিটাস্কিং নাম দিলে তো আর বেতন আর সম্মান করে না। কি কারণ? এটাই তো সবচেয়ে এই চেহারা হলো যে স্ট্যাগনেশনের চেহারা হয়ে যাবে। এমটেক ছেলে, এলএলবি পাস করা ছেলে মেয়ে পিএইচডি করা মাল্টিটাস্কিং জবের জন্য পরীক্ষা দিচ্ছে,
কেউ কেউ কি হতাশাগ্রস্ত হয়ে আবার চাকরি যাচ্ছে না? তার কারণটা হলো যে আমরা ঠিক সেরকম ভাবে আমাদের এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য শিল্পের অভাব। সেই জায়গাতে টোকেনিজমে কিছু হবে না। আমি এডুকেশন ডিপার্টমেন্টের যে এই বাজেট প্রস্তাব দেখলাম যে কোচিং সেন্টার, ঠিক আছে, কোচিং সেন্টার দরকার। কোচিং সেন্টার এখন বিরাট আইএস কোচিং, আইপিএস কোচিং, সিএস কোচিং, এমনকি নানাই দরকার আছে। এটা ইন এডিশন হতে পারে, কিন্তু বেসিক এন্ড ফান্ডামেন্টাল তার গাইড করার জন্য তার যদি সে টিচার নেই তাহলে সেই জায়গায় আমি নতুন নতুন নাম দিয়ে বা কিছু প্রাইভেট সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে ভালো ভালো সব দিয়ে নাম বসিয়ে ইউনিভার্সিটি করে দিতে পারি। এবং এবারের প্রস্তাব হয়েছে উমেন্স কলেজকে উমেন ইউনিভার্সিটি করার জন্য, টেকনিক্যাল টিআইটি টেকনিক্যাল ইউনিভার্সিটি করার জন্য আমি স্বাগত জানিয়ে বলছি। তো পুরাতে যদি তার ফাউন্ডেশনটাকে যদি শক্ত করার জন্য আমরা সে চেষ্টা না করি তাহলে কি হবে? আবার সেই ডিগ্রি নিয়ে কিছু লোক বেরোবে, কাজে লাগবে না, এরাই হতাশাগ্রস্ত হয়ে ভাগগ্রস্ত হবে, নানা ধরনের কাজে লিপ্ত হবে। এবং সেই জায়গাতে সরকারেরই দেয়া দুটো তথ্য আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরগুলো দেখেন, কাইন্ডলি একটু শুনে রাখার বলবো যে এখন গভর্নমেন্ট যে বলেছেন আপনার ভিডিও করতে রাখেন না, কুমার কুমারকে সরায় না স্যার, বলবো স্যার, মানবিক ভুল একটু সংবেদনশীল হন, মানবিক হয়ে সংবেদনশীল হয়ে পরিবার তারা যদি বাঁচতে পারে, অন্যভাবে তারা যদি আপনার সাথে কিছু করে খেতে পারে ব্যবস্থা করুন, এটা করুন স্যার। এরপর কথা বলছি আপনাদের এই বাজেটে কোনো উল্লেখই নেই। আমি মাননীয় অর্থমন্ত্রী অনুরোধ করবো আপনি যখন বক্তৃতা করবেন সেদিনও আপনার বক্তৃতা শেষে তার বাইরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 3% বকেয়া ঘোষণা করেছেন, যদি আরো 17-18 বছর রয়ে গেছে। ঠিক সেরকমই বলুন আমাদের শহরগুলোতে প্রচুর গরিব মানুষ আছে, গ্রামে যেমন আছে, তা না হলে পরে এই বাজেট এটা এখানে পাশ করা হবে না, আমাদের হাতে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হতে হবে। ঠিক যে আপনারা যে 7 বছর ধরে এই সমস্ত বাজেটে দেখতে কতগুলো স্কিম, বিশেষ করে নাকি রুটে আপনাদের বিশেষ রুটে পাইয়ে দেওয়ার জন্য এরকম বিশেষ স্কিম, আর ওসব জায়গা থেকে কমিশন কে পায় কেউ জানে না স্যার। এই রাজ্যের মানুষের কাছে মুখে হয়ে গেছে এই সরকার এবং কমিশনের সরকার। এগুলো সংশোধন করার মধ্য দিয়ে কিভাবে এই বাজেট এই রাজ্যের উন্নতিতে কিছু রাখতে পারে চেষ্টা করবো, আমরা সহযোগিতা করবো। এই কথা শুনে আবার ধন্যবাদ জানাই। শেষ করলেন পরিবারের কার্ড একদম মুক্তদার, কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সব থেকে না শুনুন না বলুন কি করে তার ভাই কি করে হাইয়েস্ট ট্যাক্স হয়ে গেল।
সংরক্ষণ করার জন্য আমি সেটাই বলছিলাম। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, জাতের পরিচয় দিয়েছে। আসলে কে বলেছে সংবিধান সংশোধন করে আর অন্যদিকে একটা জায়গাতে না এটা ডিপার্টমেন্টে দেখা আমি দীর্ঘদিন ছিলাম ডিপার্টমেন্টে দেখা আজকে সেটা আমার মানে খুবই ইম্পর্টেন্ট। সিনথেটিক কোথাও ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইয়েতে সিনথেটিক গ্রাউন্ডে কম্পিটিটিভ খেলা হয় না, পুরো প্রশ্ন নাই ভাই। এটা আপনি বডি ফিট রাখার জন্য ঠিক আছে, আপনি করুন, আপত্তি নেই। তাহলে আমাদের রাজ্য থেকে কখনোই আমরা সেই লেভেলের ফুটবলার পাবো না, অ্যাথলেট পাবো না। বাকি আমি বলুন, আপনার রিপ্লাই আপনি বলুন স্যার, এটা দেখা দরকার, এগুলি ঠিক হচ্ছে না। দেন স্যার যে বাজেটে, হ্যাঁ বাজেটে যে কোনো গভর্নমেন্টে আসো তারা নতুন নতুন স্কিম চালু করবেন, ইনোভেটিভ আইডিয়া করবেন, আমরাও চাই। কিন্তু তার সাথে শুধু অপোজিশন ব্যাচ না, যে সে রাজ্যের গোটা নাগরিক সমাজ তারা চান কোন একটা গভর্নমেন্ট যে সমস্ত আইকনিক প্রতিশ্রুতিগুলো দিয়ে তারা ক্ষমতা দখল করেছে। আজকে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেট হলেও 18 সালে এই গভর্নমেন্ট আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা দখল করেছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, তার ইমপ্লিমেন্টেশন কবে হবে মানুষ বাকি। মানুষ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, আপনি বিরক্তি হলে রাগ করে চলবেন। এখানে সব ক্ষেত্রে বলছি, তো আমি যেহেতু ডিপার্টমেন্ট হিসেবে বলছি, আমি বলছি আপনারা বলেছেন আপনারা এইমস খুলবেন। এর আগে 5 বছর বলা হয়েছে এইমস এর জন্য টাকা দেওয়া হয়েছে, 170 কোটি টাকা চলেও এসেছে এই হাউসে। তখনকার ফাইন্যান্স মিনিস্টার বলেছে পানি। আপনারা বলছেন যে না আন্দোলন করতে হয়। দেখলাম কদিন আগে আমাদের মাননীয় সাংসদরা দিল্লিতে গেছেন তামিল থেকে, যাই হোক করতেই হবে, এটা করার কিছু না। কিন্তু এবং শুধু তা নয়, আপনাদের 2018-র যে ইশতেহারে বলা আছে ধলাই জেলাতে একটা মেডিকেল কলেজ হবে, 5 বছর তৌফিক হয়ে গেল, লোকসভার 5 বছর কাম শেষ হয়ে গেল। তারপর পশ্চিম ত্রিপুরার মাননীয় সাংসদ মন্ত্রীও হলেন, উদয়পুরে ঘোষণা করলেন উদয়পুরে একটা মেডিকেল কলেজ হবে। কোথায় আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, তৎকালীন সাংসদ আমবাসা গিয়ে একেবারে ডিএম এসডিএম সবাইকে নিয়ে দলে বলে টাকা করছে, টাকা দেখছে, পত্রিকা বেরো বলল। কোথায় আপনাদের কি বাজারটা উল্লেখ করি, এমসের উল্লেখ করি, আমবাসার মেডিকেল কলেজের উল্লেখ করি, উদয়পুরে মেডিকেল কলেজের উল্লেখ নেই। কাজেই মাঝে মধ্যে দেখা যায় যে আপনারা বলেন যে না ত্রিপুরা রাজ্যকে একটা হেলথ হাব করে তোলা হবে। হেলথ হাব তো ওই সমাজে নমাসে হায়দ্রাবাদ থেকে, বেঙ্গালুরু থেকে, চেন্নাই থেকে 2-1 বড় বড় এক্সপার্ট একে দিয়ে একটা কিডনি, একটা হার্ট কিছু ঘুরিয়ে দিয়ে হাব হয় না। আজকে কি আপনাদের এখানে তো আছে কতটুকু হয়েছে। সেই জায়গাতে স্যার আমি বলবো যে জনস্বাস্থ্য মানে শুধু
কিভাবে আরো হেলদি, আরো বেশি অ্যাক্সেসিভ এটা করার জন্য ঠিক সেরকম ভাবে তাকে দাও এবার কমপ্লিট করুন। তা বলে যাচ্ছে কি বলছেন আপনি? কি বলছেন আপনি? কেন 31,484 কোটি 89 লক্ষ খরচ হয়নি? তাহলে আপনি মাননীয় অর্থমন্ত্রী যতই ভালো ভালো মিষ্টি মিষ্টি শব্দ শোনার থাকেন, অ্যাকচুয়ালি ইন রিয়েল টার্ম এটা আমাদের সম্পদ তৈরি করছে না। এরা যে কর্মসংস্থান হচ্ছে না, আমি কর্মচারীর বেলায় কি নতুন পোস্ট ক্রিয়েশন, তার ফিলিং আপ দিয়ে টেবিলে বললাম, এবং এই ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে কাজে সেই কারণে যখন মানুষ ত্রিপুরা মানুষ দেখছে, বিচক্ষণ মানুষ, যে তার উপকারটা গিয়ে জনগণের কাছে যাচ্ছে না, আপনাদেরকে ওই সুশাসনের নামে কিভাবে দেখানোর জন্য সরকারের জনগণের কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে, কোটি কোটি টাকা ট্যাক্স পাচ্ছে। ওই বাইরের সংস্থাকে, এএনআই নামের সংস্থাকে বছরে 1.5 কোটি টাকা দেওয়া হয় শুধু সরকারের প্রচার করার জন্য। যদি কোনো সরকার, কোনো ব্যক্তি বা কোনো পরিবার যদি সত্যিকার উন্নয়ন করে থাকে, তাকে ট্যাক্স করতে হয়, তাকে বিজ্ঞাপন দিতে হয়, অটোমেটিক তার উন্নয়ন, তার সুফল মানুষ পাবে, সেটাকে জনজীবনে তার প্রকাশ হবে। আজকে এটা হয়ে গেল, আজকে 365 দিন এমন দিন যায় না কোথাও জলের জন্য, কোথাও পানীয় জলের জন্য, কোথাও জায়গা মজুরির জন্য, কোথাও ডাক্তারের জন্য, কোথাও টিচারের জন্য রাস্তার উপর হচ্ছে, আর তার মধ্যে যে ছিটে পড়ে যাচ্ছে এখানে ভাগাভাগি রেশারেশি প্রতিদিন। সেদিন কৈলাস শহরে এতে বাজে স্যার, আর সুশাসন বাজে, সুশাসন এভাবে সুশাসন। এ রাজ্যের মানুষ পত্রিকা হেডলাইন করুন, একটা পত্রিকার দিয়ে যদি 20টা হেডলাইন হয়, তার আর্ধেক থাকে শুধু সুশাসন। আজকে সুশাসন ডিপার্টমেন্টের পাশাপাশি কিভাবে কুশাসন নিবারণ করবেন তার একটা দপ্তর করুন। এটা না হলে করে আপনার দলের মধ্যে যে আজকে বিশৃঙ্খলা, যেভাবে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কেন সেটাকে দাঁড়িয়ে আমি বলবো এ রাজ্যের সরকার তারা যে এই বাজেট, হ্যাঁ নিশ্চয় বাজেট পাস হবে, কিন্তু এই বাজেট জনগণের কাজে লাগুক, এবং সেটা যদি কাজে লাগে আমাদের যে পরামর্শ সেটা আমি দিয়েছি, বা আরো অন্যরা যে দেবেন, যে আপনার কোথায় কোথায় বলেন ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, আসলে এটা এখন ট্রাভেল ইঞ্জিনে পরিণত হয়েছে। ট্রাভেল ইঞ্জিন হিসাবে আজকে ত্রিপুরার জনগণের উপরে একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে। এ থেকে ত্রিপুরাকে, এই যে কাজ থেকে ত্রিপুরা মুক্ত হোক। স্যার স্যার আপনি এখন বলবেন বলার জন্য, তারপর বলবেন তারপরে স্যার আমি একটা কথা বলবো। স্যার এই কথা বললে আপনি আমার সহ্য করবেন না, যে আগে সুহার জন্য আমার কোনটাই দেশের তখনকার অর্থনীতির যোগান এগ্রিকালচার মেজর ইন্ডাস্ট্রি ছিল না, সম্পদ থাকে, আর এই এগ্রিকালচার থেকে মোর দেন 80% তাদের জীবন জীবিকা, তার উপরে ভিত্তি করে আমাদের দেশের মানুষের দুবেলা মানে খাওয়া দাওয়ার সাথে চলত। আজকে স্বাধীনতার 7.5 দশক বাদে, হ্যাঁ আমরা মহাকাশে খুব পাঠিয়েছি, অনেক বিকাশ হয়েছে, তো হবেই, কিন্তু ডিপেন্ডেন্স অন দি প্রাইমারি সেক্টর, agrarian sector, in terms of our number of population, তখনও যাচ্ছিল
আসবে প্রায় জায়গা, তখন একটু বেশি, মোর দেন 80%, এখন মোর দেন 70%। অর্থাৎ এই এগ্রিকালচার থেকে বেশিরভাগ মানুষের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এভরিথিং সেখানে আমাদের রাজ্য তাই। তাহলে সেই জায়গায় আমাদের রাজ্যের যে এগ্রি এন্ড অ্যালাইড সেক্টর, এটা সম্পর্কে একটু ভালো ভাবা দরকার। রিসোর্সের যাই থাক, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস থেকে আমরা যাই পাই, হোয়াট এভার, তার অপটিমাল ইউটিলাইজেশন এবং সেই সেক্টর থেকে যাতে শুধু ম্যাক্সিমাম রেভিনিউ না, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্টও যারা করতে পারি সেভাবে ভালো। কিন্তু এখানে কি হয়েছে, সবটা বলতে গেলে স্যার আপনি আবার সময়ের কথা বলছেন, আমি সেভাবে বিস্তৃত করবো না। এখানে উল্লেখ করা হয়েছে আমাদের বাজেটে, মূল যে বিষয়গুলো দিয়েছে যে পিএম কিষাণ, এই কিষাণ যোজনায় 2018-19 থেকে 2,77,970 কৃষককে 842,65 লক্ষ টাকা, 6,000 টাকা বছরে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, 6,000 টাকা করতে তাই হিসাব। কিন্তু স্যার আমি যদি এটাকে আরেকদিক থেকে দেখি, পিএম কিষাণে এই টাকা এসছে, কৃষকরা পাইনি কথা বলছি না, পেয়েছে। কিন্তু আরেক দিক থেকে সে 2018-19 বা তার আগে থেকে যখন দেশে এমজিএনরেগা চালু ছিল, তখন সারা দেশের সাথে এই রাজ্যেও তার যে ফ্লো ছিল, কোন রাজ্যে তার এডুকেশন বা তার ফ্লো দু রকমের হয়। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, তার প্রায়োরিটি যদি সেদিক থেকে হয়, সে প্রায়োরিটি অনুযায়ী আসবে। আরেকটা হলো সে রাজ্যের পারফরমেন্সের দিক থেকে। দেখা যায় এখানে যদি এই এমএনরেগাতে যদি ফ্লো কিভাবে অনেক কমছে, একটা সময়তে 1400-1500 কোটি টাকা আসতো তখনকার সময়। আপনি যদি এটাকে এই কম্পিটিশন চলছে, নোটার সাথে কম্পিটিশন চলছে, সেই জায়গায় থাকবে, অবশ্যই রেজিমেন্ট থাকবে। এই জন্য অন্তকাল হচ্ছে কিন্তু আপনি যেরকমভাবে বলে দিচ্ছেন, না না আপনি বলুন না, আমি তো সিস্টেম বলবো আপনার কাছ থেকে আমি আমরা একটা সৃষ্টি করি সময়ের মধ্যে নিয়ম থাকতে পারি। কেন অন্যান্য সমস্ত বিধায়করা ক্লান্ত হয়ে যায় 5টা পরে, আমাকে শেষ করতে দিন প্লিজ। আমরা আপনি 30 থেকে 35 মিনিট বাকি সব আপনাদের তো অপারেশন দেখছে, সমালোচনা হবে, হবে কিন্তু না যে সিস্টেমে না ইনফ্লেশন
অর্থাৎ টাকা মূল্য বৃদ্ধি সবটা মিলে ধরেন এই অঙ্কটাই প্রায় 2000 বা 500 কোটি টাকা হবে। এটা এসে গিয়ে এখন দাঁড়াচ্ছে গিয়ে আর্থিক অর্থাৎ 1000 বছর 1100, তার মানে শুধু একটা ইয়ে থেকে আপনার 1000 কোটির মতো আসতে কমে যাচ্ছে। আর সেই টাকাটা কোথায় খরচ হতো? যে এমজিএন টাকা এটা মানে এটা গ্রামে খরচ করতে হবে, কারণ রুরাল হাউস হোল্ড তারাই কাজ করেন এবং এগ্রিকালচার এটাকে বাড়ানোর জন্য ল্যান্ড রেভিনিউ হোক বা প্ল্যান্টেশন হোক বা ওয়াটার স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। এখন ওই সেক্টর কমে গিয়ে বলছেন যে আমরা এই জায়গায় গেছি, তাহলে এতে এর আগে যখন এমজিএন টাকাকে বাড়াতে হতো এটা ছিল প্রোডাক্টিভ, এই যে 1000 কোটি টাকা মতো বেশি আসতো, এখন অনেক বছর বাদে এটা আরো বেশি হওয়ার কথা। এটা প্রোডাক্টিভ অর্থাৎ আমাদের সম্পদ তৈরি করার জন্য এই টাকাটা খরচ হতো, গ্রামে আরো সম্পদ তৈরি হতো, কৃষকের হাতে আরো বেশি আয় যেত, গ্রামীণ বাজারে তার ফ্লো হতো, তার চেহারা অন্যরকম হতো। আজকে এই দিক থেকে এটা আমরা দেখছি এটা মানে এই ডিক্লাইন। তারপরে স্যার বলছেন যে Basically